পবন এবং কুসুম একে অপরকে খুব ভালোবাসতো। তারা পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করেছিল, যার কারণে তারা পরিবার থেকে আলাদা হয়ে একটি ঝুপড়িতে বাস করত। কিছুদিন পর কুসুমের একটি সুন্দর মেয়ে হয়। মেয়ে হওয়ার কারণে পবন তাকে ছেড়ে চলে যায়। তখন সে একা থাকতো। পবন আমার সাথে খুব বড় বিশ্বাসঘাতকের কাজ করেছে। সে আমার সত্যিকারের ভালোবাসা বুঝতে পারলো না। আমি তার জন্য ঘর পরিবার সব ছেড়ে দিলাম, কিন্তু সে মেয়ে জন্ম হয় আমাকে ত্যাগই করলো। আর সে কাঁদতে শুরু করে দেয়। কুসুম কোনোভাবে নিজের ও তার মেয়ের পেট চালায়, কিন্তু এখন তার ঘরে খাওয়ার জন্য কিছুই ছিল না। তখন সে ভাবে, এবার আমায় আমার বাচ্চার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। আমি কতদিন পবনের অপেক্ষা করব? আমার যখন কোনো সাহারা নেই, তাহলে আমায় নিজের চেষ্টায় আমার মেয়ের যত্ন নিতে হবে। ওকে আমি এত ভালো মানুষ করব যে তাকে কখনোই বুঝতে দেব না যে তার পিতা তাকে ছেড়ে চলে গিয়েছিল। কুসুম চাকরির খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু তার সাথে একটি মেয়ে থাকার কারণে তাকে কেউ কাজ দেয় না। সে কাজ খুঁজতে খুঁজতে বাস স্ট্যান্ডে পৌঁছয়। বাস স্ট্যান্ডে সে মেয়েকে পিঠে বেঁধে বোঝা তোলা শুরু করে দেয়, আর সে বাস স্ট্যান্ডের কুলি হয়ে যায়। সে কঠোর পরিশ্রম করতে শুরু করে। আরে ও বোন, তুমি এই ছোট্ট শিশুটিকে নিয়ে কোমরে বেঁধে বোঝা তোলো, তোমার কত কষ্ট হয়। তোমার এই কষ্ট আমি দেখতেই পাচ্ছি না। কষ্ট হয়, কিন্তু পেটের খিদের থেকে কম কষ্টই হয়। এই কষ্ট আমি সহ্য করে নেব, কিন্তু খিদের কষ্ট সহ্য করা যায় না সাহেব। তোমার সাথে কেউ থাকে না নাকি যে তোমাকে সাহায্য করতে পারে? না, আমি একা থাকি এবং আমি এতটা সাহস রাখি যে আমি আমার মেয়েকে একা পালন করতে পারবো। খুব ভালো, খুব ভালো। তোমার খুব ভালো বিচার রয়েছে। দেখো রেখো, তোমার জন্য তুমি পরিশ্রম করছো না, সে একদিন তোমার নাম উজ্জ্বল অবশ্যই করবে, দেখে নিও। ধন্যবাদ সাহেব, আপনার আশীর্বাদ আছে, আর কি চাই। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু আশীর্বাদ কেনা যায় না। কুসুম কুলি হয়ে তার মেয়ের সাথে জীবনযাপন করতে থাকে। একদিন সে এমন কিছু দেখতে পায় যে তার জীবন পাল্টে যায়। সে একদিন কাজ করছিল, ঠিক সেই সময় কিছু বদমাইশ একজন মহিলাকে ঘিরে দাঁড়িয়েছিল আর তাকে মারতে চেষ্টা করছিল। সেই সময় কুসুম মাঝখানে ঢুকে গুন্ডাদের সাথে লড়াই করে সেই মহিলার সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ বোন, আজ তুমি যদি না থাকতে তাহলে আমি আমার প্রাণ হারাতাম। ধন্যবাদ কিসের, এ তো আমার কর্তব্য। একজন মহিলা যদি আরেকজন মহিলার সাহায্য না করে তাহলে তার মহিলা হওয়ার ধিক্কার। খুব ভালো বিচার তোমার বোন। আজকাল এরকম বিচারের মানুষকে পাওয়াই যায় না। কেউ যদি মুশকিলে পড়ে তবে তাকে সেই মুশকিলে ফেলেই সবাই আগে চলে যায়, কিন্তু তুমি তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচালে। যদিও তুমি আমাকে জানো না, একজন অপরিচিত ব্যক্তির জন্য এতটা করা অনেক বড় ব্যাপার। এ তো আমার কর্তব্য। আপনি ঠিক আছেন তো? তুমি কোথায় থাকো? তোমার পরিবারে কে কে আছেন? আমি বাস স্ট্যান্ডেই থাকি, আমার ছোট মেয়ের সাথে। আমার কেউ নেই, আর এখানে আমি কুলির কাজ করি। এত ছোট বাচ্চার সাথে তুমি এত ভারী বোঝা কিভাবে তোলো? তোমার তো খুব কষ্ট হয়। তেমন কিছু না, একটু তো কষ্ট হয়, কিন্তু যখন নিজের মেয়ের মুখখানা দেখি তখন সকল কষ্ট দূর হয়ে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের মেয়েকে ভালোভাবে মানুষ করা। তুমি জানো আমি কে? না, আমি একজন পুলিশ অফিসার। এই গুন্ডারা আমায় মারতে এসেছিল, যাতে আমি ওদের কার্যকলাপের পর্দা ফাঁস না করতে পারি, আর তুমি আমার জীবন বাঁচিয়ে আমার উপকার করলে। আচ্ছা, আপনি একজন পুলিশ অফিসার? আপনি কত মহান কাজ করেন, আপনাকে স্যালুট। একজন মহিলা হয়ে আপনি সমাজ থেকে নোংরা পরিষ্কার করার কাজ করছেন। কুসুম, তুমি যদি চাও আমি তোমার সাহায্য করতে পারি। কেমন সাহায্য? তুমি এখানে কাজ করো, নিজের মেয়েকে সামলাও। আমি বাড়িতে একা থাকি। আজ থেকে আমি না হয় তোমার মেয়েকে দেখাশোনা করব, তার দেখাশোনার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, আমি ওকে একজন দায়িত্বপূর্ণ নাগরিক ও তোমার নাম উজ্জ্বল করবে এমন মানুষ বানাবো। তোমার একদিন ওপর গর্ব হবে। না না, আমি আমার মেয়েকে নিজের থেকে দূর করতে পারবো না। কুসুম, এখন ভাবনায় বয়ে যাওয়ার সময় না।
যদি তুমি ওকে নিয়ে কাজ করো তাহলে ওর ভবিষ্যৎ ভালো করে তৈরি হবে না, ও ভালো পরিবেশ পাবে না। আমার ওপর বিশ্বাস রাখো, এই মেয়েটিকে আমায় দিয়ে দাও, তুমি ওর সাথে দেখা করতে এসো। কুসুম এইটুকু ভেবেচিন্তে হ্যাঁ করে দেয়। সেই মহিলা তার মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যায়। মাসে 2-3 বার কুসুম তার মেয়ের সাথে দেখা করতে আসতো। নিজের কুলির কাজ খুব সততার সহিত করত। বাসস্ট্যান্ডে কুসুম একজন ভালো কুলি হিসেবে পরিচিত ছিল। কিছুদিন পর সেই মহিলা তার মেয়েকে নিয়ে সেই বাসস্ট্যান্ডে আসে। আরে ম্যাডাম, আপনি এখানে? আমার মেয়ে কেমন আছে? ঠিক আছে তো? আজ তোমার মেয়েকে আমি তোমার সাথে দেখা করতে নিয়ে এসেছি। ঠিক সেই সময় দূর থেকে পুলিশের পোশাকে সে তার মেয়েকে দেখতে পায়। কুসুমের চোখে খুশির কান্না নেমে আসে। সে সেই মহিলার পায়ে পড়ে যায়। ম্যাডাম, আমি সারা জীবন আপনার উপকার কখনো ভুলবো না। আপনি আমার মেয়ের জীবন তৈরি করে দিলেন। আজ সে আপনার জন্য একজন পুলিশ অফিসার। যদি আপনি না থাকতেন তাহলে আমারই মতন এক কুলি হয়েই থাকতো। না না, আমার এতে কোনো হাত নেই। এসব তোমার আশীর্বাদ ও সততার পরিণাম। তোমার মেয়ে নিজের চেষ্টায় পুলিশ অফিসার হয়েছে। কুসুম নিজের মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। মা ও মেয়ে দুজনে একসাথে থাকতে শুরু করে। একদিন তার মেয়ে কর্তব্যরত ছিল, কিন্তু কিছু গুন্ডা একজন ব্যক্তিকে জ্বালাতন করছিল। সে সেই ব্যক্তিকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে। সেই ব্যক্তিটি আহত ছিল, তাই সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। পুত্রী, তুমি কাকে নিয়ে এসেছো? মা, এই ব্যক্তি আহত হয়ে গিয়েছিল, তাই আমি এনাকে ঘরে নিয়ে এলাম। যখন ঠিক হয়ে যাবে তখন ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কুসুম যখন সেই ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায়। কি হলো মা, তুমি এই মানুষটাকে চেনো? হ্যাঁ, ভালো করেই জানি ইনি কে। যাকে তুমি সাহায্য করেছো সে আর কেউ নয়, তোমার পিতা। তুমি জন্ম নিতেই তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, কারণ তুমি মেয়ে ছিলে তাই। কুসুম, কুসুম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবন নষ্ট করে দিয়েছি। তুমি মেয়ে জন্ম দিয়েছিলে বলে আমি তোমার জীবনভর কষ্ট দিয়েছি। আমি ক্ষমার পাত্র নয়, কিন্তু তবুও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। যেই মেয়েকে তুমি একদিন ছেড়ে চলে গিয়েছিলে, আজ সেই তোমাকে গুন্ডাদের হাত থেকে জীবন বাঁচালো। আজ যদি তুমি তোমার মেয়ে না থাকতো তাহলে তুমিও থাকতে না। কি, এ আমাদের মেয়ে? আমি ওর জন্ম হওয়াকে ভুলে ভেবেছিলাম, আর আজ সে আমার জীবন বাঁচালো। আমায় ক্ষমা করো মেয়ে। আমি বুঝেছি যে মেয়ে হওয়া কতটা গর্বের বিষয়। আজকের পর আমি তোমার থেকে কখনো দূরে যাব না। আমরা তিনজন একসাথে বাস করব। কুসুম তার মেয়ে ও পবনের সাথে হাসি খুশি থাকতে লাগলো। এই গল্পটা হলো চন্দ্রপুর গ্রামের, যেখানে রেবতী নামের এক বয়স্ক মহিলা থাকতেন। রেবতী অন্ধ ছিল, কিন্তু তার প্রচুর গুণ ছিল। রেবতী বিশেষ ধরনের হাড়ি বানাতো। ও একটা ছোট ঝুপড়িতে থাকতো, আর সেখান থেকেই হাড়ি বিক্রি করত। এই করে ওর সংসার চলত। এক রাতের কথা, হঠাৎ করে রেবতীর ঝুপড়িতে একটা চোর ঢুকে পড়ল। যেই ও ভেতরে এলো, ওর মনে হলো রেবতী ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোরটা ঘাবড়ে গেল। তারপর হঠাৎ দরজায় ঠকঠক শব্দ হলো। বাইরের থেকে আওয়াজ এলো, মা, তুমি ঘরের ভেতরেই থেকো, গ্রামে চোর ঢুকেছে, তুমি বাইরে বেরিও না। ঠিক আছে মঞ্জুলি। চোর বুঝতে পারলো যে রেবতী দেখতে পায় না। তখনই সে পা টিপে টিপে বেরোতে গেল, আর রেবতী বলে উঠল, বাবা, বাইরে যাস না, বাইরে লোকেরা তোকেই খুঁজছে হয়তো। আপনি তো দেখতেই পান না, তাহলে আপনি কিভাবে জানলেন যে আমি আপনার ঘরের মধ্যে আছি? যখন ভগবান একটা শক্তি নিয়ে নেয়, তখন আরেকটা শক্তির জোর বাড়িয়ে দেয়। আমি দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি যে কেউ আমার আশেপাশেই আছে। আপনি চিৎকার করবেন না, তাহলে গ্রামবাসীরা আমাকে মেরে ফেলবে। চিৎকার করার হলে আগেই করতাম বাবা। আমার অভিজ্ঞতা বলছে যে তুই ভালো মানুষ। হয়তো তোর কোনো দুর্বলতা আছে, যার জন্য তুই চুরি করছিস। পেটের থেকে বড় কোনো দুর্বলতা থাকতে পারে আম্মা? না আমি পড়াশোনা জানি, না কোনো কাজ জানি, তাই পেটের দায়ে খিদে মেটানোর জন্য চুরি করে বেড়ায়। যদি খিদের কথাই বলিস, তাহলে আমি তোকে সাহায্য করতে পারি। আমি অন্ধ, কিন্তু কলসি বানিয়ে আমার সংসার চালাই। তুই আমাকে সাহায্য করবি আর আমার সাথেই খাবি।
এটা তো খুবই ভালো কথা মা। অন্ধ মা মন্টুকে খাবার খাওয়ালো আর সেই রাতে ও ঝুপড়িতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন থেকে মন্টু রেবতীকে কলসি বানাতে সাহায্য করতে লাগলো। বাহ মা, আপনি তো দারুণ কলসি বানান। বংশগত কাজ আমাদের। আপনার কোনো ছেলে মেয়ে নেই নাকি? আছে তো, একটা ছেলে আছে। তাহলে আপনি এখানে কেন থাকেন? আপনার ছেলের কাছে থাকেন না কেন? সবার কাছে নিজের ভাগ্যের দুঃখ লেখা থাকে। আমার ছেলে ততদিন মাকে ভালোবাসতো যতদিন মা বাড়ির সব কাজ করত, কিন্তু যেই আমার চোখ অন্ধ হয়ে গেল সব ভালোবাসাই চলে গেল। ওর জন্য আমি বোঝা হয়ে গেলাম, আর রোজের খিটখিটের থেকে ভালো যে আমি এখানেই একা থাকি। কিন্তু মা, আপনি একা কাজ কিভাবে সামলান? এই গ্রামবাসীরা আছে তো, সবাই খুব ভালো, কেউ না কেউ আমাকে সাহায্য করেই দেয়। আজ থেকে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। ও রেবতীর ভালোভাবে খেয়াল রাখত। ও রেবতীর জন্য খাবার বানাতো, ঘর বাড়ি পরিষ্কার করত, আর কলসিগুলোও সামলে রাখত। অন্ধ রেবতী যেন ওকে পেয়ে ভরসা পেয়ে গেল। কিছুদিন পর মা, আমি ভাবছিলাম যে শহরের বাজারে গিয়ে কলসি বিক্রি করব, তাতে অনেক লাভ হবে। যদি তুই করতে পারিস তাহলে অবশ্যই চেষ্টা কর। পরের দিন মন্টু শহরের বাজারে গেল আর কলসি বিক্রি করতে লাগলো। আম্মার বানানো কলসির চাহিদা বেড়ে গেল শহরে, আর মন্টুর সব কলসি হাতে হাতে বিক্রি হয়ে গেল। মন্টু যখন বাড়ি ফিরল, মা, তোমার বিশ্বাস হবে না যে আজ কি হলো। কি? যে আমি বিক্রি শুরু করলাম, মহিলাদের ভিড় জমা হয়ে গেল। একজন মহিলা 2-3টে করে কলসি কিনে নিয়ে গেল। ভালো হয়েছে, তুই খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। একদিন রেবতীর ছেলে রাজত তার সাথে দেখা করতে এলো। এটা কে মা? হে আমার ছেলে মন্টু। কে? ওকে আমি জন্ম দিইনি, কিন্তু নিজের মায়ের থেকেও বেশি খেয়াল রাখে আমার। এই সব কথা তোর মাথায় ঢুকবে না বাবা। নিজের মায়ের এরকম কথা শুনে রাজত রাগ করে চলে গেল। মন্টু প্রায়ই শহরে কলসি নিয়ে যেত, আর চট করে কলসিগুলো বিক্রিও হয়ে যেত। ভালো রোজগার হচ্ছিল। রজত একদিন এটা দেখে ফেলল, আর তখনই ওর মনে লোভ জন্মালো। যদি ওর মা ওর সাথে থাকতো তাহলে সব টাকা ওর হয়ে যেত, কিন্তু এখন ওই টাকাগুলো মন্টুর ছিল। তখন থেকে রজত মন্টুর ওপরে নজর রাখতে শুরু করলো। কয়েক মাস কেটে গেল, আর একদিন রজত সঙ্গে করে পুলিশ নিয়ে এলো। পুলিশ মন্টুকে গ্রেফতার করতে যাচ্ছিল। আরে কিন্তু ব্যাপারটা কি? মা, তুমি জানো না এই ছেলেটা তোমাকে কত ঠকিয়েছে। ও শহরে কলসি বিক্রি করে অনেক টাকা রোজগার করে, আর তোমাকে তার অর্ধেক টাকাও দেয় না। কি? হ্যাঁ মা, জিজ্ঞেস করো এই ছেলেটাকে যে তোমার টাকা কোথায়। মন্টু, ও কি সত্যি কথা বলছে? তুই আমার সাথে বেইমানি করেছিস? না মা, আমি তোমার সাথে বেইমানি করিনি। তাহলে বল, সব টাকা কোথায়? আর তক্ষুনি দরজায় ঠকঠক হলো। কিছু হাসপাতালের কর্মচারী সেখানে এসেছিল। রেবতী শাস্ত্রী, আমি? বলুন। আমি আপনাকে বলতে এসেছি, কাল আপনার চোখের অপারেশন আছে। আপনার ছেলে আপনার অপারেশনের জন্য টাকা জমা করেছে, তাই ডাক্তারবাবু কাল আপনার অপারেশন ফিক্স করেছেন। রজত, তুই টাকা জমা দিয়েছিস? না না, আপনার আর এক ছেলে মন্টু। এটা শুনে রেবতীর চোখে জল চলে এলো। ওই সব টাকা আমি হাসপাতালে জমা করে দিয়েছি তোমার চোখের অপারেশনের জন্য মা। মন্টু, আমাকে ক্ষমা করে দে বাবা। আমি এই পাখণ্ডের কথায় চললাম কি করে? হে ভগবান, আমাকে ক্ষমা করে দে মন্টু। ছেড়ে দাও মা, যা হওয়ার হয়ে গেছে। কাল তোমার চোখের অপারেশন, তুমি আবার একবার এই পৃথিবীটা দেখতে পাবে। রাজত, বেরিয়ে যাই বাড়ি থেকে। আর ইন্সপেক্টর সাহেব, আমি কোনো কমপ্লেন করতে চাই না। রেবতী মন্টুকে জড়িয়ে ধরল। পরের দিন রেবতীর চোখের অপারেশন হলো, আর আবার ও সব কিছু দেখতে পেল। আর সব সম্ভব হলো শুধুমাত্র মন্টুর জন্য। মন্টু অন্ধ মায়ের লাঠি হয়ে দাঁড়িয়েছিল। সব মায়ের যদি মন্টুর মতো ছেলে থাকতো খুব ভালো হতো। ছেলের বাড়ির লোক মেঘাকে দেখতে এসেছিল। দেখো মা, আমাদের ছেলে খুব সহজ সরল,
একদম গায়ের মতো, যেটুকু জিজ্ঞেস করবে সেটুকুই জবাব দেবে। চোখ তুলেও কোনো মেয়েকে দেখবে না ও। চা খেতে খেতে তো 17 বার আমার দিকে তাকিয়েছে। তোমার অঙ্ক তো খুব প্রখর মা, তোমাকেই বিয়ে করতে চাই, তাই হয়তো তোমাকে দেখেছে। আসলে রমন এখন বিয়ে করতে চাইছিল না, কিন্তু আমার সুগারের রোগটা বেড়েই যাচ্ছে। মরার আগে একটাই স্বপ্ন যে আমি আমার নাতির মুখ দেখব। আন্টি, আপনি বিস্কুট একটু কম খান, না হলে আপনার সুগার আরো বেড়ে যাবে। ভালো কথা মনে করিয়েছ মা। মেঘা আর রমন দুজন দুজনকে পছন্দ করে ফেললো, আর ওদের বিয়ে হয়ে গেল। মেঘার শাশুড়ি মালতী মেঘার খুব যত্ন করত। বৌমা, এখনো ঘুমোচ্ছ? দেখো, আমি তোমার জন্য চা করেছি। ও, থ্যাংক ইউ সো মাচ শাশুমা। মা, তুমি তো আমাকে কখনো বিছানায় এভাবে চা করে দাওনি, আর বৌদির জন্য প্রতিদিন চাকরির মতো চা করে দিচ্ছ। বেশি অলস বানিয়ে ফেলো না ওকে, না হলে কাল আপনার মাথার উপর উঠে নাচবে। আরে বাবা, আজ নয়তো কাল বৌমা মা হবে, তখন তো আমাকে বৌমার খেয়াল রাখতেই হবে, তাই আমি এখন থেকে অভ্যেস করছি। বিয়ের 2 বছর কেটে গেল। মালতী অধীর অপেক্ষায় বৌমার মা হওয়ার জন্য বসেছিল। বৌমা, তোমার বমি বমি ভাব হয়? না মা, আমার বমি হবে কেন? আরে আমি বলতে চাইছি ওই রকম বমি ভাব। কিরকম বমি ভাব শাশুড়ি মা? আরে পাগলি, তুই তো কিছুই বুঝিস না। তোর মা তোকে কিচ্ছু শেখায়নি? বাচ্চা হওয়ার বমি বমি ভাব হচ্ছে না তোর? না মা, আমার এরকম কিছুই হয় না। একদিন যখন মেঘার ঘুম ভাঙল, তখন দেখলো ওর শাশুড়ি ওর পিঠে হাত বোলাচ্ছে। এসব কি করছেন মা আপনি? দূরে যান, দূরে যান। চেক করছিলাম বৌমা, তোমার পেটের সাইজ বাড়ছে নাকি। মেঘার শাশুড়ি সব সময় মেঘার পেট পরীক্ষা করে দেখত। মেঘা যে কোনো কাজ করতে যেত, কিন্তু মেঘার শাশুড়ির চোখ ওর পেটের দিকেই থাকতো। বারবার মেঘার পেট ধরে দেখত। এবার থামুন মা, আপনি এসব কি করছেন? আপনি সব সময় আমার পেটের দিকে দেখবেন না, আমার অদ্ভুত লাগে। মালতী একদিন পাশের বাড়ির কমলাকে বলল, টেনশন করো না, কখনো কখনো প্রেগন্যান্সিতে সময় লাগে, তাড়াতাড়ি পেট বড় করার কিছু উপায় আমি তোমায় বলছি। পরের দিন যখন মেঘা শুয়েছিল, তখন দেখলো বালিশের ঠিক ওপরে একটা বিশাল বড় পেঁপে টাঙানো ছিল। মা, এত বড় পেঁপে আমার মাথার উপর কে টাঙিয়ে রেখেছে? আমি টাঙিয়েছি। এই পেঁপেটা দেখে তুই রোজ পেঁপে স্বপ্ন দেখবি, আর তারপর তোর পেট তাড়াতাড়ি বেড়ে যাবে। একদিন দড়ি ছিঁড়ে গেল, আর পেঁপেটা সোজা মেঘার মাথার ওপর পড়লো। মরে গেলাম আমি, আমার মাথাটা ফেটে গেল। মেঘা পেঁপেটা নিয়ে ঘরের বাইরে ফেলে দিল। কান খুলে শুনুন মা, আমার মাথার ওপর আজকের পর থেকে কিচ্ছু টাঙাবেন না আপনি। মেঘার শাশুড়ি তবুও শুনলো না। আবার একদিন যখন মেঘা ঘুম থেকে উঠলো, তখন দেখলো যে ওর পায়ে লম্বা লম্বা বাঁশ বাঁধা ছিল। মা, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এসব কি করেছেন আপনি? এখন আমি হাঁটবো কি করে? আমার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, যদি তোর পেট বড় না হয় তাহলে আমি নাতের মুখ না দেখেই মরে যাব। কিছুদিন তুই একটু কষ্ট করে হাঁটলে এটা তোর প্রেগন্যান্সিতে সাহায্য করবে। তুই চিন্তা করিস না মা, আমি আর উমা তোকে হাঁটা শেখাবো। মালতী আর উমা হাতে দড়ি বেঁধে ওকে হাঁটা প্র্যাকটিস করাতে থাকে, কিন্তু দড়ি ছিঁড়ে যায় আর মেঘার মুখ থুবড়ে পড়ে যায়, আর ওর মাথায় আঘাত লাগে। মা, আপনি এসব আপনার মূর্খতার জন্য করছেন। এখন আমি মা হই বা না হই, আপনার বলা কোনো কাজ আমি করব না। মা,
আমার মনে হয় বৌদি বাঁচা, আর কখনো পেট বাইরে আসবে না। বাড়ি থেকে বেরিয়ে যাও বৌমা। আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছিলাম এই কারণে, যাতে তুমি আমাকে নাতি বা নাতনি দেবে। যদি আগে জানতাম যে তুমি বাঁচা, তাহলে কখনো রমণের সাথে বিয়ে দিতাম না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আবার রমণের বিয়ে দেবো। এটা জরুরি নয় যে আমার মধ্যেই কমতি আছে। প্রথমে আমি আর রমণ পরীক্ষা করাবো, তারপর জানা যাবে সত্যিটা আসলে কি। মেঘা আর রমণের পরীক্ষা হলো। ডাক্তার বলল মেঘার মধ্যে কোনো প্রবলেম নেই। রমণের শরীরে কিছু প্রবলেমের জন্য মেঘা মা হতে পারছে না। এবার বলুন মা, যদি আমি বাজ হতাম তাহলে আমার জায়গায় ছেলের আবার বিয়ে দিতেন। এখন কি নিজের ছেলেকে পাল্টাতে পারবেন? লজ্জায় মালতীর মাথা নিচু হয়ে গেল। ক্ষমা করো বৌমা, আমি নাতির মুখ দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। আমি আর তোমাকে কখনো বিরক্ত করব না। নাতি হোক বা নাতনি হোক বা না হোক, তুমি আর রমণ সুখে থাকো, এটাই আমার ইচ্ছা। মায়া একজন সুন্দরী আর ভালো মেয়ে ছিল। কয়েক বছর আগে যখন মায়া ওর মায়ের সাথে মাসির বাড়ি গেছিল, তখন ও একটা পচা ডোবায় স্নান করেছিল। তখন দেখে মায়ার চুলকানি হয়েছিল। মায়া শহরের অনেক বড় বড় ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছিল। কিছুদিনের জন্য চুলকানি কমে যেত, কিন্তু পুরোপুরি সারত না। মায়া আর ওর দুই ভাইয়ের বিয়ের মা, আমি একটা গার্লফ্রেন্ড জোগাড় করেছি আর তাকে খুব শিগগিরই বিয়ে করতে চাই। আগে তোর বোনের বিয়ে তো হয়ে যাক, ও তোর থেকে 1 বছরের বড়। ওর এই চুলকানির রোগের জন্য ওর তো কখনো বিয়েই হবে না। তাহলে কি আমি এই চক্করে আজীবন অবিবাহিত থাকবো? ছেলের বাড়ির লোকেরা মাকে দেখতে এলো। মায়া ওর পুরো শরীরে একটা বিশেষ তেল লাগালো যাতে চুলকানি না হয়, আর ফুল হাতা জামা পরে এলো। ও ট্রেতে চা নিয়ে ছেলের বাড়ির লোকের সামনে এলো। যখন মায়া ছেলের মাকে চা দিচ্ছিল, তখনই ওর পিঠে খুব জোরে চুলকানি আরম্ভ হলো। মায়া ওর হাতটা পিঠের দিকে ঘোরালো, তখন ওর হাতটা ছেলের কাপে লেগে চায়ের কাপ পড়ে গেল, আর ওর জামা কাপড় নষ্ট হয়ে গেল। ও ও ও ও সরি সরি, আপনি বাথরুমে চলুন না, আমি আপনার কাপড় পরিষ্কার করে দেব। চা পড়ে যাওয়ার জন্য ছেলের বউনার মা খুব অসন্তুষ্ট। কাকিমা, আমার আপনার মেয়েকে পছন্দ হয়েছে আর আমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই, কারণ পরের মাসেই আমাকে একটা ভীষণ ইম্পর্টেন্ট বিজনেস ট্রিপে যেতে হবে। কথা বলতে চেয়েছিল, কিন্তু মায়ার মার ভাই ওকে এরকমটা করতে দিল না। কান খুলে শোন মায়া, অনেক কষ্ট করে তোর বিয়ে ঠিক করা হয়েছে। যদি তুই ছেলেটাকে তোর চুলকানির কথা কিছু বলিস, তাহলে আমি আর তোর জন্য কোনো সম্বন্ধ খুঁজতে পারবো না। আর আমিও তোর বিয়েতে কোনো কাজ করাবো না। আর ওর বিয়ে হয়ে গেল। নিজের শ্বশুর বাড়িতে মায়াকে লুকিয়ে লুকিয়ে চুলকানির তেল লাগাতে হতো। একদিন মায়া ওর স্বামী দীনেশ আর ননদ পূজার সাথে হলে সিনেমা দেখতে গেল। সিনেমা দেখতে দেখতে মায়ার চুলকানি শুরু হয়ে গেল। মায়া কখনো হাত, কখনো গলা, কখনো মাথা চুলকাতে শুরু করল। ম্যাডাম, কি করছেনটা কি? সোজা হয়ে বসুন আর হাতটা নিচে রাখুন, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। হাত ও ননদের কোল্ড ড্রিঙ্কসের উপর লাগলো। বৌদি, কি করছো? অনেকক্ষণ ধরে দেখছি তুমি চুপ করে বসতে পারছো না। কখনো এদিকে চুলকাচ্ছ, কখনো ওদিকে। কি হয়েছে আজ তোমার? দীনেশ, পূজা, চলো না বাড়ি চলে যাই। সিনেমাটা একদম ভালো লাগছে না। বৌদি, এত ভালো সিনেমা, আমি তো বাড়ি যাবই না। মায়া জেদ করতে লাগলো দীনেশের কাছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। অবশেষে দীনেশকে ওর বোনকে ছেড়েই মায়ের সাথে বাড়ি ফিরতে হলো। কিছুদিন পর দীনেশ বিজনেস ট্রিপে চলে গেল। বেশিরভাগ সময় মায়া খাবার খেতে খেতে চুলকাতো। একদিন মায়া শাশুড়ি ওকে বলল,
বৌমা, অন্তত খাবার সময় এদিক ওদিকে হাত নাড়িও না। মা, আমি দেখেছি যে বৌদি চুলকাতেই খাবার বানায়। পূজা, আমি সব সময় হাত ধুয়ে খাবার বানাই। তুমি আমার সম্বন্ধে মিথ্যে কথা কেন বলছো? মিথ্যে অপবাদ আমি একদিন হাতে নাতে ধরে ফেলবো, তখন বলো মিথ্যে অপবাদ দিচ্ছে না সত্যি কথা বলছি। মায়ার ননদ মায়ের উপর নজর রাখতে শুরু করলেন। পূজা দেখলো মায়া প্রায় রাত্রিবেলা উঠে বাথরুমে ঢুকে যায়, আর 15-20 মিনিট বাদে বাথরুম থেকে বেরোয়। একদিন রাতে পূজা বাথরুমের সামনে বিছানা পাতল আর ঘুমানোর নাটক করতে লাগলো। অন্ধকারে পূজা দেখলো মায়া হাতে করে একটা বোতল নিয়ে বাথরুমে ঢুকছে। পরের দিন যখন মায়া স্নান করতে গেল, তখন পূজা মায়ার ঘরে ঢুকে পড়ল আর পুরো ঘরে খোঁজ করতে লাগলো। অবশেষে ও মায়ার চুলকানি তেলটা খুঁজে বের করলো। মা, তাড়াতাড়ি এখানে এসো, দেখো বৌদি লুকিয়ে লুকিয়ে রাত্রে কি মাখে, চুলকানির তেল। এসব কি বৌমা? ক্ষমা করে দিন মা, আমি আপনাদের বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোকের জন্য আমি বলতে পারিনি। আমার চুলকানির সমস্যা আছে। মায়ার শাশুড়ি আর ননদ সাথে সাথেই মায়ের কাছ থেকে 4 ফুট দূরে সরে গেল। হায় রাম বৌমা, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এতদিনে এই চুলকানির রোগ তো আমাদেরও হয়ে গেছে হয়তো। মা, বৌদিকে বাড়ি থেকে বাইরে বের করে দাও, আমি কোনো চুলকানি রোগওয়ালা মানুষের সাথে থাকতে পারবো না। দিনেশকে ফিরে আসতে দে, তারপর কথা বলবো। মায়ার শাশুড়ি আর ননদ মায়ার জীবন অতিষ্ঠ করে দিল। ওরা মায়ার পুরো শরীরে একটা প্লাস্টিক পরিয়ে একটা ঘরে বন্দি করে রাখলো। ওরা না ওকে রান্নাঘরে ঢুকতে দিত আর না বাথরুমে। মায়া ওর বাপের বাড়িতে ফোন করলো, কিন্তু মায়ার মা আর ভাইরা মায়াকে না করে দিল যে ও যেন বাড়িতে না আসে আর নিজের শ্বশুর বাড়িতেই যেন থাকে। একদিন মায়া ওর চুলকানির জন্য খুব সমস্যায় পড়ল। মনে হয় আমার চুলকানির রোগ তখনই কমবে যখন আমার শরীরের ওপরের চামড়াটা পুরো পুড়ে যাবে। মায়া ও নিজের ঘরে আগুন জ্বালালো আর আগুনে ঝাঁপ দিল। সঙ্গে সঙ্গে ওর শরীরে আগুন ধরে গেল আর মায়া জোরে জোরে চিৎকার করতে লাগলো। তখনই দিনেশ বাড়ি ফিরেছিল। ও দরজা ভেঙে মায়াকে আগুনের হাত থেকে বাঁচালো। এ কি করছো মায়া? তুমি কি পাগল হলে নাকি? আমার চুলকানির জন্য ভীষণ সমস্যায় পড়েছি। তোমার মা আর বোন আমার সঙ্গে অচ্ছতের মতো ব্যবহার করে। আমার বাড়ির লোকজনও আমাকে রাখতে চায় না। আমি ভাবলাম যদি আমার এই ওপরের চামড়াটা পুড়ে যায় তাহলে আমার রোগ সেরে যাবে। তোমার আমাকে এই রোগের বিষয়ে আগেই বলে দেওয়া উচিত ছিল। আমার এক বন্ধু আমেরিকাতে স্কিনের ডক্টর, আমি তোমাকে ওর কাছেই নিয়ে যাব। আমেরিকায় নিয়ে গেল আর কয়েক মাস ট্রিটমেন্ট করার পর মায়া চুলকানির সমস্যা কমে গেল। থ্যাংক ইউ দিনেশ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যদি আমি তোমাকে আমার সমস্যার কথা আগেই বলে দিতাম তাহলে আগেই এটা ঠিক হয়ে যেত। হ্যাঁ, কোনো সমস্যাই লুকিয়ে রাখা ঠিক নয়। সেই বিষয়ে আলোচনা করলেই কিছু না কিছু সমাধান বেরিয়ে আসে।